এই ছোট্ট ময়ূরটাকে বাংলাদেশের জঙ্গলে সামনাসামনি দেখতে পাওয়াটা বিশাল ভাগ্যের ব্যাপার। কারণ ওরা জঙ্গলে এমনভাবে লুকিয়ে থাকতে পারে যে ওরা সামনে বসে থাকলেও আপনি হয়তো ওদেরকে দেখতে পাবেন না। এবারের হাজারীখিল এবং রাঙামাটির যাত্রাটা ছিল অসাধারণ। দেখতে পেয়েছি এমন কিছু অসাধারণ পাখি যেগুলোকে আমি এর আগে কখনোই দেখিনি। যেমন এই জঙ্গলি কবুতরটা, যেটাকে ক্যামেরাবন্দি করা ছিল আমার অনেক দিনের শখ। হাই, আমার নাম অর্ণব। আমি প্রাণী জগৎকে মানুষের কাছে পরিচয় করিয়ে দিই। মিরপুর থেকে রাত 10টার সময় আমি, সাদমান এবং কুদরতে খুদা ভাই রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে। আর চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6 থেকে 7 ঘন্টার মতো লাগে। চট্টগ্রামে নামতে নামতে আমাদের সকাল ভোর হয়ে যায়। চট্টগ্রামে নেমে আমরা একটা অটো নেই, আর সেই অটোতে করেই হাজারীখিলের উদ্দেশ্যে রওনা দেই। হাজারীখিল আসার সাথে সাথে আমাদের এক্সাইটমেন্ট এত বেশি ছিল যে জঙ্গলে যাওয়ার জন্য আমরা পাগল হয়ে গিয়েছিলাম। বাট কুদরতে খুদা ভাই বললো একটু নাস্তা করে নাও, কারণ আমরা কখন ফিরে আসবো সেটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। নাস্তা করার পরে আমরা প্রস্তুত হচ্ছিলাম জঙ্গলে ঢোকার জন্য। কারণ জঙ্গলে ঢুকলে সবার আগে যে জিনিসটা আমাদের ভয়, সেই জিনিসটা হলো এই মহাশয়। একদম রুমের সামনেই তার দেখা হয়ে গেল। এটা হলো একটা টাইগার জোক। এছাড়া আরো অনেক প্রজাতির জোক আছে। এই জোকগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ এরা কখন যে আপনাকে কামড় দিবে অথবা কখন যে আপনার শরীরের কাছে চলে আসবে আপনি টেরও পাবেন না। ও, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা কিন্তু হাজারীখিল এসেছি বাংলাদেশের সব থেকে ছোট এবং সব থেকে রঙিন মাছরাঙ্গাটাকে সামনাসামনি দেখার জন্য। এগুলো কি পিঁপড়া? আরে খাইছে রে, লাইন কত বড়, বিশাল বড় লাইন। পিঁপড়ার পুরো সৈন্য চলতেছে। হ্যাঁ, এগুলো কি খাবার নিতেছে মুখে করে? আরে আমাদের কাঙ্ক্ষিত মাছরাঙ্গাটাকে যেখানে দেখতে পাওয়া যায় সেই জায়গাটাতে যেতে হলে জঙ্গলের ভিতরে পাড়ি দিতে হবে বেশ কিছু রাস্তা। আর এই রাস্তাগুলো আমাদের পাড়ি দিতে হবে ঝিরির ভিতর দিয়ে হেঁটে। আর এই ঝিরির ভিতরে হাঁটার ব্যাপারটা কিন্তু অসাধারণ। আর ঝিরির আশেপাশে অনেক চমৎকার চমৎকার জিনিস দেখতে পাওয়া যায়। আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম প্রত্যেকটা মুহূর্তকে। ও, সেই সুন্দর। ওই যে ছোট ছোট প্রজাপতিগুলো যেখানে বসেছিল না, ওগুলা। অবশেষে হাঁটতে হাঁটতে সেই জায়গাটাতে আসি, আর কপাল এতই ভালো ছিল যে আসার সাথে সাথেই আমরা সেই পাখিটাকে দেখতে পারি। কিন্তু সমস্যা হলো ওরা আমাদের উপস্থিতি টের পেয়ে যায়। টের পেয়েই ওরা সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পরে আমরা ভাবলাম যে আমরা এখানে যদি কিছুক্ষণ বসি তাহলে ওরা হয়তো আবার ফেরত আসবে। আমরা সকাল থেকে অলমোস্ট দুপুর 1টা পর্যন্ত তখন সেখানে ওয়েট করি সেই পাখিগুলোকে ফিরে আসার জন্য। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির সব থেকে বড় ব্যাপারটা হলো অপেক্ষা। আপনার এই আশায় বসে থাকতে হবে যে প্রাণীটা হয়তো আবার আসবে, আবার হয়তো সুন্দরভাবে আপনার সামনে বসবে, আর তখন হয়তো আপনি একটা বা দুইটা ছবি তুলবেন। কিন্তু কপালটা আমাদের অত ভালো ছিল না। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করার পরও আমাদের সেই মাছরাঙার দেখার আমরা পেলাম না। ওরে বাস, কি কালারফুল ভাই। সেই সুন্দর। তো খালি মন আর খালি পেট নিয়ে যখন বাসার উদ্দেশ্যে ফেরত যাচ্ছিলাম আমরা, তখন সাদমান জঙ্গল থেকে কিছু জঙ্গলি বেত ফল নিয়ে আসে। এই দেখো, আরেকটু বাকি কিছু না, শুধু একটা বেশি। দেখতে দেখেন সাপের ডিমের মতো না একদম। হ্যাঁ, হালকা একটু লিটু ভাই খেপে যাবে। লিটু ভাই তাকে থাকা দেখে বুঝাচ্ছে লিটু ভাই খেপে যাবে এবার। তোর মাথার উপর দিয়ে ঘুরতেছে ভাই। আমরা হতাশ। সাদ্দাম, কতগুলা পাখি ছবি তুলছো? কপালে বয়ে রয়েছে। শেষ পর্যন্ত প্রজাপতি লিপ কিস করতেছে। প্রজাপতিটা একদম পোষা। এটা আমাদের পোষা নতুন অর্ণবের পোষা প্রাণী, নতুন। ঠিক যখন আমরা সকল আশা বাদ দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখনই আমরা দেখতে পেলাম খুবই চমৎকার একটা পাখি। আর এই পাখিটার নাম হলো হুডেড পিত্তা। চমৎকার এই পাখিটাকে আমি ফর দ্য ফার্স্ট টাইম সামনাসামনি দেখেছি, তাই আমার এক্সাইটমেন্ট অনেক বেশি। যদিও আমার সাথে যারা আছে তারা বেশ কয়েকবার এই পাখিটাকে দেখেছে এর আগেও। পাখিটা দেখতে খুবই অসাধারণ। এর লেজ খুবই ছোট হয়, পা গুলো খুব লম্বা লম্বা হয়, আর খুবই জোরে ডাকতে পারে এই পাখিগুলো। বাংলাদেশে আরো কিছু প্রজাতির পিত্তা দেখতে পাওয়া যায়। এটাকে হুডেড পিত্তা বলা হয় কারণ এর মাথার উপরে একটা খয়েরি রঙের ক্যাপ বা হুড আছে। বিকালের দিকে আমি আর সাদমান প্ল্যান করলাম আমরা একটু চা বাগানের দিকে যাব, দেখি ওইখানে কোনো ফিসেন্ট অথবা কোয়েল প্রজাতিগুলোকে দেখতে পাওয়া যায় কিনা।
কারণ এই জায়গাগুলোতে কোয়েল আর ফিসিনগুলোকে সব থেকে বেশি দেখা যায়। যাওয়ার পরপরই আমরা কোয়েল পাখিগুলোকে চা বাগানের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখি, কিন্তু ওরা আমাদের উপস্থিতি টের পেয়ে যায় আর ওরা চা বাগানের ভিতরে ঢুকে যায় এবং আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে যদি ওরা একবার চা বাগান থেকে বেরোয় আসে আমরা হয়তো ওদের একটা ছবি অথবা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। কিন্তু এখানেও আমার ভাগ্যটা কাজ করলো না, কোয়েল পাখিগুলো আর বের হলো না। কিন্তু যেটা বের হয়ে আসছে চা বাগান থেকে সেটা হলো একটা ক্র্যাবিটার মাঙ্গুস। যদি আমি চেয়েছিলাম যে ভিডিও করার, কিন্তু ও এত দ্রুত চলাফেরা করছিল যে ওর ভিডিও করাটা ইম্পসিবল ছিল। তাই আমি কি করলাম যে খুব দ্রুত ওর কিছু ছবি তুলে রাখলাম যাতে করে আপনাদের দেখাতে পারি। আর এই সেই ক্র্যাবিটার মাঙ্গুস, যদিও ছবিতে খুব একটা বোঝা যাবে না, এটা সাইজে আমাদের নর্মাল বেজিগুলো যেগুলোকে আমরা সাধারণত দেখে থাকি ওদের থেকে অনেক বড়। আর ওর মাথার দিকে এবং শরীরে বিভিন্ন জায়গায় একটু সাদা সাদা দাগ আছে এবং ওর লেজটা অনেক মোটা হয়। এরপরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা কোনো প্রাণীকে খুঁজে না পাওয়াতে আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। আর রাতে হাজারীখিল বাজারের উদ্দেশ্যে আমরা বের হই, কারণ আমার যে কোনো লোকাল বাজারে যাওয়া বা বাজারে ঘোরা আমার খুবই পছন্দের একটা কাজ। ভাই সন্ধ্যার সময় ঘুমাইছি, ডেড সবাই। ও সকালে মানে ও কইতাছে কি আরে কি জানি পাওয়ার ন্যাপ নিবে, পাওয়ার ন্যাপ। ঘুমায়া আর ঘুমোতে উঠতারে না। তারপরে আমরা উঠে দিই, কারেন্ট নাই, এমন অবস্থা। ভাই যে বাজারে জুতা কিনছি, দেখো কত সুন্দর, কিউট। চলেন চলেন, ইয়েস আরে বাতাস ভাই, জুতা কিনতে পারছি, এটাই মজা, নতুন জুতা। রাতের বেলায় জঙ্গলে কিন্তু অন্যরকম একটা চেহারা দেখতে পাওয়া যায়। অনেকগুলো প্রাণী আছে যেগুলো দিনে বের হয় না, সেগুলো রাতে বের হয়। আর এই প্রাণীগুলোকে দেখতে হলে আমাদের জঙ্গলে রাতের বেলা যেতে হবে। বিশেষ করে একটা প্রাণীকে সবাইকে দেখানোর আমার খুব ইচ্ছা, সেটা হলো তক্ষক। আর এই তক্ষককে নিয়ে কিন্তু অনেক ভুল চিন্তা, অনেক ভুল ধারণা আমাদের সকলের ভিতরে আছে। পাম্পসিবিট একটা শট পাইছেন? উপরি ছিল, কি সুন্দর উন্দে তার দিয়ে হাইটাইছে, ওইটাই তখন দেখছিলাম। দেই খালি দিয়ে তো অফলাইন চলে। চোখগুলা ঝিকঝিক করতেছিল। অনেক দূর থেকে। আর খুব একটা বেশি খোঁজাখুঁজি করতে হয় না আমাদের তক্ষকটাকে খুঁজে পেতে। বিশাল আকৃতির এই তক্ষকটাকে সামনাসামনি দেখতে পেয়ে খুবই চমৎকার লাগছিল, যদিও রাতের অন্ধকারে ওর রংটা খুব একটা বোঝা যাচ্ছে না। ও কিন্তু অনেক কালারফুল একটা টিকটিকি। এর ইংলিশ নাম টোকেগেকো, বাংলায় একে তক্ষক বলা হয়। আর বাংলাদেশের মানুষের ভিতরে অনেক বড় ভুল ধারণা আছে এই প্রাণীটাকে নিয়ে, কারণ কিছু অসাধু চক্র একটা ভুল ধারণা ছড়িয়ে রেখেছে এই প্রাণীটাকে নিয়ে, যার কারণে সাধারণ মানুষদের এরা ফাঁদে ফেলে। আর এই মানুষের লোভের মাঝে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই প্রাণীটা। এই প্রাণীটাকে বিভিন্নভাবে ভুল ধারণা করে এই প্রাণীটাকে জঙ্গল থেকে ধরে নেওয়া হয়। সকাল 6:30টার মতো বাজে, মাত্র ঘুম ভাঙছে। যদিও একটু পরপরই ঘুম ভাঙতেছিল, বাট শরীর সাপোর্ট করতেছিল না উঠার জন্য, কারণ অনেক টায়ার্ড ছিলাম। ওরা সবাই এখনো ঘুমাইতেছে। আমি ক্যামেরাটা নিয়ে বের হয়ে গেছি ফিসেন্ট পাওয়ার আশায়। খুব শখ ফিসেন্টের ছবি তোলার, ভিডিও করার। যদিও সকালবেলা আমি কালিস ফিসেন্ট বা কালা মাথুরাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু কপালটা এতই খারাপ যে আমি ক্যামেরা উঁচু করতে করতে সে জঙ্গলের ভেতরে লুকিয়ে যায়। দ্বিতীয় দিন শুরুতেই আমরা যে পাখিটাকে দেখতে পারি সেটা হলো একটা কালাঘাড় রাজন ফিমেল, তার বাসায় উপরে বসে ডিমে তা দিচ্ছে। কালাঘাড় রাজন কিন্তু আমার খুবই পছন্দের পাখি, এর আগেও আমি কালাঘাড় রাজনকে দেখিয়েছিলাম। আর ওর বাসাটা তো সুন্দরভাবে একটা লতাতে তৈরি করা, যেটা দেখতে চমৎকার লাগছিল। তো ওকে আমরা ডিস্টার্ব না করে আমাদের সেই কাঙ্ক্ষিত মাছরাঙা পাখিটার সেকেন্ড লোকেশনে আমরা পৌঁছাই। আর এই লোকেশনটা এর আগের লোকেশন থেকে আরো বেশি সুন্দর, অসাধারণ একটা ঝর্ণা, চারপাশের প্রকৃতি এত সুন্দর ছিল, আসলে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আপনাদের। যে পাখি খুঁজতেছি সেটা ওই সামনে এখানে বসবে আর লাফ দিবে পানির ভিতরে আর কি। আমরা তো সেখানে বেশ কিছু সময় ধরে অপেক্ষা করার পরও যখন আমাদের কাঙ্ক্ষিত পাখিটাকে খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি আর সাদমান একটু আশেপাশে ঘোরার জন্য, যেহেতু লোকেশনটা এত সুন্দর, আমি আর সাদমান আশেপাশে ঘোরার জন্য একটু বের হলাম। ওইটা কি সামনে এত সুন্দর কেন ভাই? ওটা তো পুরা, হ্যাঁ আরে আমরা তো গোপন জায়গায় খুঁজে পেয়েছি। এই তো পেয়ে গেছি ভাই তুই গোসল কর ভাই, চুল খুললা কি গোসল করব ভাই, জায়গাটা অস্থির। ওরে ভাই রে ভাই, এখানে যদি চিংড়ি মাছ পাইলে এই জায়গায় মাগো মাগো, এটা ভরপুর চিংড়ি মাছ আছে। তাহলে ইরি আল্লাহ, এই জায়গাটা দেখো, কাটে হ্যাঁ এই জায়গাটা দেখে নিচ থেকে, ওরে সেই সেই অস্থির। আর উপর যাবি? হ্যাঁ খাইবো আজকে আমরা দুজন মিলে। আল্লাহ, ও সত্যি সত্যি যাইতেছে, দেহ অবস্থা।
পাখি পাইতেছি না, বান্দ্রামি প্রো ম্যাক্স। হ্যাঁ ই আল্লাহ, আমরা তো ন্যাচারাল এবার পানি খামো এখান থেকে, ঝর্ণার পানি, এই জায়গার পানি খাওয়া যাবে। কালকে আমরা যে পানির জন্য যে কষ্টটা পেয়েছি ভাই, এখানে লকনেস মাছটা থাকতে পারে। লকনেস মাছ রাইতে তুই এনা দি। হ্যাঁ আর কিছু তুই গেছিস কেমনে? আসেন পানি বেশি না। কি পানি বেশি না, ডুবে গেছে নি এদের ভাই, একটা গাতা আছে বিশাল বড়, তো মোবাইল দাও। এই যে দেখেন গাতাটা কত বড়, ইয়া আল্লাহ পুরো পেন ডুবে গেছে, ওকে কি বড় গাতা হবে। হায় হায়, ও ভাই পাথর। ভাই ডুমুরের সাইজ দেখো, আমার ভবিষ্যতের থেকে বড়। খাওয়া হবে মনে হয়, খাওয়া যায় না? বাইরে আনলো বেটা ভাই, মায়াগো পারফিউমের থেকে সুন্দর গান। ইরি ভাই দেখো রস, আরে ও গানটা শুন। আরে মনে হচ্ছে যে পার্সিমন এরকম একটা ফল ভাই, যে দেখতে সুন্দর যেটা লাগতেছে ভাই, পিঙ্ক কালার। খাওয়া যাবে। দেখ কি অস্থির লাগতেছে দেখতে, খাই দেখতো। মিষ্টি মিষ্টি তো, তুই খাওয়াডি। ভালো মিষ্টি। আরে এটা বড়টা খাই আমি জানি। খাওয়া তো যাই। আপনি যে এইটা খান ধরেন। থাক আমি আর খাম না, আমি খাম না। এই তুই খা তুই পুরো কামড় দেখা আম করে বেশি সহকা। ডুমুরে তো বেশি খায় বেটা, ড্রাগন ফলের মতো, তাই না? বিচিগুলো কস 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 কস। আমরা চিংড়ি মাছের খাবার দিই, অনেকদিন স্যার কিছু খায় না। মিষ্টি আছে কিন্তু আমি জানি না ভাই, আমরা রেকমেন্ড করতেছি না। প্লিজ কেউ খায় মরলে পরে, আমরা এই ভিডিও আপলোড যদি হয়ে থাকে তাহলে মনে করো আমরা বাইচে আছি। সাধারণত ঝামে যা ভাই, না কত সুন্দর সুন্দর পাখি ভাই, আর যাবো আর তো দরকার নেই। আমরা যখন আবার লোকেশনে ফেরত আসি তখন অলরেডি দুপুর হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পাখিটাকে আমরা খুঁজে পাইনি। কিন্তু আমাদের সাথে যে আমাদের গাইড নাহিদ ছিল, নাহিদ সাডেনলি একটা আওয়াজ শুনতে পারে এবং আমাদেরকে বলে একটু সামনের দিকে আসেন, হয়তো বা আমরা পিকক ফিসেন্ট দেখতে পাবো। আর এই কথাটা শুনে আমি লাফ দিয়ে উঠছি, কারণ পিকক ফিসেন্ট আমার বার্ড ওয়াচিং লিস্টের 1 নাম্বার পাখি। এত গাছের ভিতরে ক্যামেরা ওকে ফোকাস করতে পারছিল না, এর ভিতরে মেঘলা ওয়েদার থাকার কারণে পুরো পরিবেশটা অন্ধকার হয়ে আছে, তো ওকে দেখতে পাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এই ভাই কি তোলেন? ভাই দূরে আম দেখা যায়, ফোনে দেখা যায় পাবো। ওই ফোনে আরো ভালো দেখা যেত রে, ওই ডালের উপর বসে আছে। মোবাইলের থেকে ক্যামেরা থেকে ফোনে ভালো দেখা। এই জায়গাটার মাছলা হবে অন্ধকার হয়ে গেছে কেন? বৃষ্টি আসবে, এটাতে চলে যাওয়া দরকার। ফিসেন্টটাকে পিকক ফিসেন্ট বলা হয় কারণ ওর সারা শরীরে ময়ূরের মতো, ময়ূরের যে আইকনিক ফেদার প্যাটার্ন, সেই ফেদার প্যাটার্নটা আছে এবং দেখতে খুবই চমৎকার লাগে এই পাখিটাকে। এবং ময়ূরের মতো সিমিলারলি ও যখন মিটিং ড্যান্স করে তখন ওর লেজটা ময়ূরের মতো একদম সম্পূর্ণ মেলে দেয়, তখন দেখতে আরো চমৎকার দেখায় ওকে। এই অসাধারণ সুন্দর ছোট্ট ময়ূর পাখিটা বাংলাদেশে যে আছে এটা হয়তো অনেকেই জানে না, আর এদের সম্পর্কে খুব বেশি জানানো না হওয়ার কারণে অনেকেই মনে করে, যখন অসাধু ব্যবসায়ীরা এদেরকে ধরে নিয়ে যায় তখন অনেকেই মনে করে এটা বাহিরের দেশের পাখি। এই পাখিগুলো খুবই বড় হুমকির মুখে আছে। প্রথমত ওদের ব্রিডিং কিন্তু অনেক স্লো, বছরে মাত্র 2টা ডিম দেয় ওরা, মানে বছরে 2টা বেবি হবে আর 2টার ভিতরে 2টাই যে বাঁচবে তার পসিবিলিটি খুবই কম। প্রত্যেক বছর এত কম সংখ্যক ভাবে এদের বৃদ্ধি হওয়ার পরে যখন বন ধ্বংস এবং শিকারের কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তো এই প্রাণীটার উপরে দিন দিন হুমকি বেড়ে যাচ্ছে যে কোনো সময় এই প্রাণীটা আমাদের জঙ্গল থেকে হারিয়ে যেতে পারে। এই প্রাণীগুলোকে যদি আমরা রক্ষা না করি তাহলে আস্তে আস্তে এই প্রাণীগুলো আমাদের জঙ্গল থেকে বিলুপ্ত হয়ে যাবে, ঠিক একইভাবে যেভাবে ময়ূর আমাদের জঙ্গল থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে।